সুপ্রিয় দর্শক, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বাংলাদেশ টেলিভিশনের প্রামাণ্য অনুষ্ঠান অতীতের চালচিত্রে নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান। ইতিহাস ও ঐতিহ্যের খোঁজে আজ আমরা চলে এসেছি ক্যাসেট শিল্পের আতুরঘর পুরান ঢাকার পাটুয়াটুলিতে। পিচ ঢালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। রং ভরা এই শহরে যতই দেখেছি, আরে গোলক ধাঁধার চক করে ততই পড়েছি। খেলা খেলো না না না, খেলা খেলো না, ভালো বাসো যারে, আরে পাবে না রে, ঘুমে দু চোখ ছুঁয়ে যে যাবা ভালোবেসো না। এই ক্যাসেট শুধু একটি টেপ নয়, এটি আমাদের শৈশবের তারুণ্যের এক অবিচ্ছেদ্য অংশ। ৮০-৯০-এর দশকে এই ক্যাসেট ছিল আমাদের বিনোদনের প্রধান উৎস। এই ক্যাসেটের প্রতিটি প্রচ্ছদ ছিল এক একটা শিল্পকর্ম, যা আমাদের সবাইকে মুগ্ধ করত। আদাব, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। আপনার এই দীপিকা সেন্টারে এসে মনে হচ্ছে আমি ৮০-৯০ দশকে হারিয়ে গেলাম। সেটা ঠিক আছে। আমার শুরুটা 1979। সে সময়ে অডিও খুব জমজমাট একটা ইয়ে ছিল, প্রতি গড়ে গড়ে রেকর্ড প্লেয়ার ছিল। গান শোনার বিষয়টাই মানুষের খুব আনন্দের ছিল। কেউ একটা টেপ কিনে তখন সে মরিয়া হয়ে যেত যে ক্যাসেট কোথায় পাওয়া যায়, ক্যাসেট সংগ্রহ করতে হবে, ক্যাসেট ছাড়া তো গান শোনা যাবে না। আর সবাই আশ্চর্য হতো যে একটা টেপ রেকর্ডারে কথা বলা যায়, রেকর্ড করা যায়, আবার ক্যাসেট প্লে করে গান শোনা যায়, সেটা অন্যরকম বিষয় ছিল তখন। আপনি এই ব্যবসায় কিভাবে এলেন? আপনার অনুপ্রেরণা কি ছিল? অ্যাকচুয়ালি আমি জগন্নাথের স্টুডেন্ট ছিলাম, পড়াশোনার ফাঁকে এখানে চলে আসতাম। আমার সাথে এক বন্ধু ছিল নিচে, তার ভাইয়ের দোকান, সে এসে ঘোরাফেরা করতাম, দেখতাম, দেখতে দেখতে মনে হলো যে এটা কেমন যেন একটা ইন্টারেস্টেড বিজনেস। তো অন্য দোকান ছিল, আমি আসলাম, এসে চিন্তা করতেছি যে দেখি এটা করা যায় কিনা, মানে পড়াশোনার ফাঁকে কীভাবে করা যায়। তো লোকজন দিয়ে একটা ব্যবস্থা করে তখন দিন যাচ্ছে, ব্যবসা প্রসার হচ্ছে। 80, 81, 82, 84, 85 মানে 90 পর্যন্ত রমরমা ব্যবসা। ঈদের সময় কেউ যদি ভাবতো যে এবার আমি ক্যাসেট কিনতে পারি নাই, মনে হচ্ছে যে তার ঈদরেই বিধা। সে কাপড় চোপড় কেনার পরে একটা সময় রেখে দিত, এই 5 দিন ঘুরে ঘুরে আমি ক্যাসেট কিনবো।
আধুনিকতার ছোঁয়ায় কি আপনাদের ব্যবসার অনেকটা পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে, কিন্তু গান শোনার ডিমান্ড কিন্তু আগের চেয়ে বেশি। মানুষ এখন প্রচুর গান শোনে, বাট প্রযুক্তির জন্যে এখন আগের ব্যবসাটা হচ্ছে না বা সেই ধারাটা নেই। যেমন আগে ক্যাসেট কালেকশন করতে হতো, এখন আমি ঘরে বসে বসে আমি ইউটিউবে পাচ্ছি, বিভিন্ন ডিভাইসে পাচ্ছি, মোবাইলে পাচ্ছি। 80-90 দশকের দিকে মানে একটা ক্যাসেট যখন রিলিজ হতো, সেই সময় ক্যাসেটের প্রচ্ছদ এবং এই রিলিজ এবং এই যে ক্যাসেটটা আপনার এখানে বাজারজাতকরণ হবে, এখানে আসবে, কাস্টমার কিনবে, এই পুরো সময়টাতে যে আপনি আমাদের নিয়ে যেতেন। এইটা আমরা 90 দশকে 90-র পরপরই আমাদের দেশীয় শিল্পীরা ইন্টারেস্টেড হলো গান করার জন্য। তখন এরা বুঝতো না কিভাবে গান করতে হবে, স্টুডিওতে যেতে হবে, এটাকে ক্যাসেটে ধারণ করে তার উপরে একটা প্রচ্ছদ থাকবে কোন শিল্পীর কোন গান, আর তারপরে ব্যাক সাইডে ইনলে থাকে কোন কোন গান এখানে আছে। আমাদের অডিও ক্যাসেটগুলো আমাদের বাংলাদেশেই চলতো, কিন্তু প্রচুর পরিমাণে চলতো। গ্রামে গঞ্জে হাটে বাজারে প্রচুর অজস্র ক্যাসেটের দোকান ছিল, যেখানে যেমন সেই মফস্বল শহরে গিয়ে দেখেন ক্যাসেটের জন্য মার্কেট ছিল। আপনার সামনে যে এগুলো ডিভাইস দেখতে পাচ্ছি, এগুলো কি এখনো মানে ডিভাইস, এটা শুরুতে ডিভাইসগুলো তো এমন ছিল, গান সংরক্ষণের একটা বিষয় ছিল। প্রথমে যখন আমরা স্কুলে গান ধারণ করতাম, আমাদের শিল্পীদের কিনে স্টুডিওতে বসতাম, ওনারা গান করতেন। স্কুল থেকে চলে আসলো অডিও ক্যাসেট। এর আগে রেকর্ড ছিল, গ্রামোফোন রেকর্ড, এলপি রেকর্ড। আমরা যখন স্কুলে ধারণ করতাম, স্কুলে ছিল মাস্টার কপিটা, স্কুল থেকে আমরা ট্রান্সফার করতাম এটা অডিও ক্যাসেটে। অডিও ক্যাসেট থেকে ট্রান্সফার করে এটা কপি করতাম, খুব সহজ হয়ে গেল ক্যাসেটের বিষয়টা। আচ্ছা, ক্যাসেটের পরে ডিভাইসটা চেঞ্জ হলো, সিডির দিকে মানুষের ঝুঁকে গেল। তখন আমরা অডিও ক্যাসেট থেকে আবার ট্রান্সফার করলাম। গানের চাহিদাটা তখনও ছিল, তারপরে ছিল, এখনও আছে, কিন্তু প্রযুক্তি চেঞ্জ। একজন সঙ্গীত প্রেমী হিসাবে এবং এই সঙ্গীতের সাথে জড়িত ব্যবসায়ী হিসেবে আপনি এত যে গান এগুলো সংরক্ষণের জন্য কি করবেন? এখন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এটা সংরক্ষণ দীর্ঘদিন যাতে রাখা যায়, তার জন্যে যে ডিভাইস আসছে, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, মেমোরি, আমরা এগুলোতে কনভার্ট করে দিচ্ছি, ধরে রাখতে হবে। তুমি ছাড়া আমি একা, পৃথিবীটা মেঘে ঢাকা, জীবন আমার। প্রিয় শিল্পীর নতুন ক্যাসেটের জন্য ভিড় করা দোকানের সামনে, সেও ছিল এক দারুণ অনুভূতি। বুকে নেই আশা নেই, সবই যেন মিটে গিয়েছে। সে সময় প্রতিটি নতুন অ্যালবাম মুক্তির জন্য চলতো উত্তেজনা। শিল্পীরা দিনের পর দিন কাজ করত একটি ক্যাসেটের জন্য। এরপর সেই ক্যাসেট দোকানে দোকানে পৌঁছে যেত। শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করত নতুন গান শোনার জন্য। প্রথমত গানের শখ ছিল, ক্যাসেট করতে আসতাম। আস্তে আস্তে দাদার সাথে পরিচয়, দাদা বলে তুমি আমার এলে কাজে লেগে যাও। তখন বয়স হলো 15-16 হবে। দাদা কিছু কাজ শিখাইছে, আমার আরেকজন আছে আমাদের সহকর্মী, সেও আমরা কাজ শিখাইছে, তাদেরকে শিখাতে এই আজকে এই অবস্থা। সব ধরনের কাজ, যেমন বাংলা, পল্লী, সিনেমার গান, সব ধরনের কাজই জানতাম, সব ধরনের কাজই করছি। মনে করেন সাবিনা ইয়াসমিন, রুনা এলা, তারপরে আব্দুল হাদি, বশির আহমেদ, রণবীর কিশোরের গান। সিনেমার গান যখন কমে যাচ্ছে, তখন ব্যান্ডের গানে সব আসা শুরু করছে, যে মাইলসের গান, ডিফারেন্টের গান, আয়ুব বাচ্চুর গান, জেমসের গান, হ্যাঁ, তারপর সোলসের গান, তারপরে মনিটরের গান, এই সমস্ত গানে ঢুকে গেছে মানুষ। এখন তো ভ্যারাইটিস গান চায়, এখন তো আর এক পদে থাকে না কেউ, ডিভাইস চেঞ্জ হয়েছে, হ্যাঁ, নেট যুগ হয়েছে, এখন তো তারা ওই তাদের ইচ্ছা মতো গান নিয়ে যায়। আগে তো ক্যাসেট ডিভাইস ছিল, ক্যাসেট করে নেই, তার কোনো ই ছিল না। এখন তো মেমোরি আছে, পেন ড্রাইভ আছে, এখন ওই হিসাবে মনে করেন গান বাছাই করে নিয়ে যায়। আগে ছিল তো ক্যাসেটে ছিল, ফিতা ক্যাসেট, তখন কাস্টমার নিয়ে আসতো, গান লিখে নিয়ে আসতো, বাছাই করে লিস্ট নিয়ে আসতো, এভাবে এখন লিখে নিয়ে আসতো কাস্টমার।
গান লিখে নিয়ে আসার পরে আমরা ক্যাসেট দিন তুলে, তখন সব শ্রোতাই ছিল ভালো, হিন্দি ছিল, 90 সনের ব্যান্ডে ছিল, আধুনিক ছিল, পুরোনো বাংলা ছবি ছিল, সবে আসতো। তখন ইয়াং বয়স ছেলেরা আসতো, ব্যান্ডে গান নিয়ে আসতো লিস্টে। তখন একটা ক্যাসেট ছিল 50 টাকা রেকর্ডিং, 30 টাকা ছিল রেকর্ডিং। খালি ফিতার মধ্যে গান পড়তাম, খালি ফিতা নিয়ে আসতাম, ওর মধ্যে আমরা রেকর্ডিং করে বাসে করে গান তুলে দিতাম আমরা। একটা ক্যাসেট করতে আপনার 1 ঘন্টা ক্যাসেট হলে আপনার 1 ঘন্টা 20 মিনিট লাগবে। ক্যাসেটে টেপ আটকে গেলে পেন পেন্সিল দিয়ে ঘোরানো সে মজার স্মৃতি আমাদের প্রায় সবারই আছে। এই ছোট ছোট ঘটনার প্রমাণ করে ক্যাসেট আমাদের জীবনের কত অংশ জুড়ে ছিল। পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙে যায়, যাক তার করি না ভয়। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন থেকেই আমার এই গানের প্রতি আমার একটা ভালোবাসা। আগে ছোটবেলা আপনি ওই যে মাইকে গান শুনতাম, ওই মাইকে গান শুনতে শুনতে পরে আপনার এই চেঞ্জারে আসলো জ্যাকট পিলারে, তো ওই থেকে ব্যবহার করতাম ছোটোবেলা। ব্যবহার করতে করতে মানে এই আস্তে আস্তে মানে প্রযুক্তি যত চেঞ্জ হয়েছে তত চেঞ্জে এখন পর্যন্ত এটা নেশাটা আমার আছে। এই পাটুয়াটুলিতে আমি এই বিশেষ করে এই গীতিকা রেকর্ডিং সেন্টারে আমি আজকে 40 বছর উপরে হইব আমি এখান থেকে গান সংগ্রহ করি। তখন একটা অডিও ক্যাসেট বিলেনে একটা অডিও ক্যাসেট কিনতাম আপনার 25 টাকা, আর রেকর্ডিং চার্জ নিত 15 টাকা। এরকম করে করে আমরা ওই বাছাই করে করে গান রেকর্ডিং করে বাসায় নিয়ে তখন শুনতাম। তারপর মাঝে মাঝে বন্ধু বান্ধব সবাই একসাথে বৈশা ক্যাসেট প্লেয়ার আইনা তখন বৈশায় সবাই মিলে গান টান গাই শুনতাম। আমার মনে হয় কোনো শিল্পীর গান আমার কাছে বাকি নাই। আমার এখনো এই যে আইসায় যে গান সংগ্রহ করি, গান নেই, এই যে লিস্ট নিয়ে আসছি, এই যে বৈশায় যে গান টান এই যে রেকর্ডিং করে নিতেছি নিজের চয়েস মতন, এখনো এটা আমি ধরে রাখছি। এগুলো কি কাজ করছেন আর আপনার সামনে এত ডিভাইস কেন? এটা অডিও ক্যাসেট আগের, এই আগের যে মানে গান শোনার যে অডিও এসবগুলো, জি, সেগুলোতে এখন কি করছেন? ওগুলো রিপেয়ার করছে আর কি, রিপেয়ার করি। মানে এগুলো কি নতুন না পুরাতন? পুরাতন। সেগুলোতে এখন কি কাজ? এখনো অনেকে অডিও ক্যাসেট শুনে। তার মানে সে 80-90 দশকের যে মানে শ্রোতারা ছিল তারা এখনো এগুলো ব্যবহার করছে। অনেক বয়স্ক লোক অনেকটা শোনে আর কি। আগে তো অডিও ফিতার ভিতরে, এখন মনে করেন মেমোরির ভিতরে চলে আসছে আর কি। 70 দশকে কাজ করতেন তখন কেমন বানাতেন, কত পরিমাণে বানাতেন, আর এখন কি হবে? সেখানে সে সময় প্রচুর বানাইতাম আর কি। মনে করেন অর্ডার পাইলে আমি বানাই দিয়ে দিতাম, দোকানে দোকানে যেতাম, বিক্রি করতো। আমি ওই হিসাবে আর কি প্রায় দোকানে সেল করতাম আর কি। আর এখন খুব কম, ওখানে চলেই না, বলে ওখানে মেমোরি সিস্টেম করি। আমাদের এই জিনিসটা ওখানে মোবাইলে চলে গেছে, যার জন্য এটা ওই মানে খুব বিলীন হয়ে যাচ্ছে। প্রিয় শিল্পীর নতুন ক্যাসেট কেনার জন্য দোকানের সামনে ভিড় করা, সে ছিল এক উৎসব ও আনন্দের মুহূর্ত, যা বর্তমান প্রজন্মের কাছে অনেকটাই অজানা। প্রতিটি ক্যাসেটই ছিল এক একটা উৎসবের মতো। ক্যাসেট শুধু গান শোনার মাধ্যম ছিল না, ছিল আমাদের শৈশব ও তারুণ্যের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি ক্যাসেটে ছিল একটি গল্প, যা আমাদের জীবনের সাথে মিশে গিয়েছে। আমরা গান রেকর্ডিং করতাম, আমাদের নিজস্ব ফ্যাক্টরি ছিল তখন গান আমরা রেকর্ডিং করা, সেগুলো আবার প্যাকেট করে দোকানে উঠিয়ে বাজারজাত করতাম। বিভিন্ন দেশ প্রান্তে বাংলাদেশের দোকানগুলো ছিল, সেই দোকানগুলোতে আমরা এসব সেল করতাম। আমাদের শোরুম হচ্ছে পাটুয়াটুলি, পুরনো ঢাকার পাটুয়াটুলি থেকে আমাদের জন্ম। এটা তো হবে 80-র দশকের থেকে শুরু হয়েছে আর কি। হ্যাঁ, এভাবে করতে করতে এই 90-2000 পর্যন্ত ক্যাসেটের যুগ ছিল। 2005-এর পর আবার চলে গেল সিডি থেকে এখন ডিজিটাল আর্কাইভে আমরা ক্যাসেট প্রযোজনা করি আর কি। অনেক শিল্পীরা গান রেকর্ডিং করে আমাদের কাছে মাস্টার নিয়ে আসতো। হ্যাঁ, যে আমাদের এই অ্যালবামগুলো আপনারা প্রকাশ করতে পারেন, আমাদের একটা ভালো গান করছি আমরা, এটা প্রচারণা করতে পারেন। তখন আমরা নিজেদের রিস্ক নিয়ে
এই গানগুলো আমরা বের করতাম। যখন আমরা বাজারজাত করতাম তখন আমরা বুঝতে পারতাম যে এই আর্টিস্টটা বর্তমানে মার্কেটে খুব চাহিদা। এইভাবেই আমরা এক এক আর্টিস্টের সন্ধান পাই। ছোট থেকে বড় আর্টিস্টরা আজকে যারা গান করতেছে দেশের বিদেশে, এরা আমাদেরই সব আর্টিস্ট। মাইলসের প্রত্যাশা অ্যালবামটা সঙ্গীতা থেকে বেরিয়েছিল। তারপরে হচ্ছে আতাউল ইকবাল জীবন সাথী, এরকম ধরেন অনেক নাম অ্যালবাম যেগুলো, বেবি নাজনীনের, ডলি শান্তিনী, এদের অ্যালবাম, রবি চৌধুরী, এদের অ্যালবাম আমাদের থেকে প্রচুর প্রচলনা হয়। আর সময়ের সাথে তো আমাদের চলতেই হবে, প্রযুক্তির তো আমরা থেমে থাকবো না, প্রযুক্তি সামনে আরও বাড়বে। এখন এক সময় এলপি আসলো, এলপি থেকে ক্যাসেট, ক্যাসেট থেকে সিডি, সিডি থেকে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম। আমাদের নিজস্ব আর্কাইভ আমরা আমাদের সংগ্রহ করতেছি এবং ইউটিউব যে প্ল্যাটফর্মটা আছে সেগুলোতে আমাদের গানগুলো পাবেন। প্রযুক্তি দ্রুত পরিবর্তনের ফলে ক্যাসেট শিল্প প্রায় বিলুপ্ত হলেও এটি একটি সাংস্কৃতিক বিপ্লবের সূচনা করেছিল। বাংলাদেশের প্রথম ক্যাসেট আমাদের যতদূর মনে পড়ে জুয়েল নামে এক শিল্পীর গান। গানটা ছিল এরকম কি, আমি তোমাকে ভালোবেসেছি তুমি আমাকে ভালো, প্রচণ্ড হিট করলো। মানুষের একটা আবেগ কাজ করলো যে বাংলাদেশি শিল্পীর ক্যাসেট, এবং এটা রাতারাতি বাজারে এমন প্রভাব ফেললো যে মানে বিদেশি শিল্পীদের ক্যাসেটটাই মানুষ কম কিনতো। তখন পরপর অনেকগুলো ক্যাসেট, জুয়েলের ক্যাসেট, শোয়েবের ক্যাসেট, তার বিভিন্ন ব্যান্ডের ক্যাসেট, রুনালা, সাবিনা স্পেন, তারপর আমাদের আব্দুল আলিমের ক্যাসেট, এগুলি বের হওয়া শুরু করলো। এতে করে আমাদের নিজস্ব শিল্পীদের ক্যাসেটের বাজারটা আস্তে আস্তে দখল হয়ে গেল। এবং তখন প্রডিউসাররা ক্যাসেট কম করতো, এবং এমন অবস্থা ছিল যে অনেক সময় আমরা অরিজিনাল ক্যাসেটটা পেতাম না, ক্যাসেট কপি করতাম। আবার তখন কিন্তু ফটোকপির যুগও ছিল না, হাতে লিখতাম ক্যাসেট কপি করে ওটার উপর। এবং বিক্রি এমন ছিল, আমার পরিষ্কার মনে আছে, এই যে এই দোকানটা আছে, আমরা এদের যে চাঁদরাতে দুদিন আগের থেকে আমরা সারা রাত এখানে থাকতাম। সকালবেলা গিয়ে গোসল করে তারপরে নামাজে যেতাম, সারা রাত দোকান খোলা রাখতে হতো। আর রেকর্ডিংয়ের এত প্রেশার ছিল যে সবসময় মোটামুটি যে আপনি একটা রেকর্ডিং অর্ডার দিলেন, এটা ডেলিভারি ডেট পড়তো 15 দিন পরে, 20 দিন পরে। এবার চিন্তা করেন আপনার কেমন মানে মানুষের চাহিদা ছিল। মূল ধ্বংসটা আসছে ইন্টারনেট আসার সাথে সাথে, যখন বিজাতীয় সংস্কৃতি ঢুকলো, বিদেশি জিনিসগুলো আসা শুরু করলো এবং সব কিছুই খুব সহজলভ্য হয়ে গেল। আস্তে আস্তে গানটা চলে আসলো মানুষের পকেটে বা আপনার পিসির ভিতর। আগে যেরকম একটা ক্যাসেটে 12টা 14টা গান ধরতো, একটা MP3 আসার পর সেখানে আপনার 200-500 গান এবং খুবই সস্তা। এগুলি করে ক্যাসেট শিল্পটা শেষ হয়ে গেল। তারপর আসলো সিডিটা, এগুলি কোনো কিছুই বেশি দিন টিকে নাই। এবং এই শিল্পটা ধ্বংস হওয়ার মূলে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে শ্রোতাদের রুচিবোধ, চিন্তাভাবনা, এগুলি খুব দ্রুত চেঞ্জ হয়ে গেল। এটার ভিউ হয়েছে, এখন ভিউ কাউন্ট করে, শ্রোতার ভিউ কিন্তু এক বিষয় না। অনেক কোম্পানি আছে যে রাতারাতি আপনাকে ভিউ 1 কোটি করে দিবে, 10 লাখ করে দিবে, 20 লাখ করে দিবে। এখন আগে একটা গান, যেমন 60 দশকের গান আমরা এখনো শুনি, হেমন্তর গান, আমাদের সাবিনা ইসমাইল গান, আব্দুল নেওয়া, কিন্তু এখন এক একটা গানের স্থায়িত্ব আমার মনে হয় না 7 দিনে বেশি থাকে। এখনকার যত প্রতিষ্ঠিত শিল্পী আছেন ম্যাক্সিমাম কিন্তু আসছে নতুন কুড়ির মাধ্যমে। তো এই বিটিভির মাধ্যমে এখন ইচ্ছে করলে আপনারা এই ক্যাসেট শিল্প বলেন, সিডি শিল্প বলেন, এগুলিকে আবার তুলে নিয়ে আসতে পারেন। গান শোনা থেকে ব্যবসা, স্কুল জীবনে প্রচুর গান শুনতাম, তো তখন থেকে গান শোনা থেকে ওই ভালো লাগা। তো হঠাৎ একদিন হয়তো সাধ জাগলো যে যদি এই গানের জগতে থাকতে পারতাম। তো এইভাবেই করতে করতে হঠাৎ একদিন ওই নুরুল হক মার্কেট পাটুয়াটুলি, ওখানে গিয়ে উপস্থিত হলাম। তো যাত্রাটা আমার শুরু হলো 1986 সাল থেকে। যখন আমি চাকরি করতাম তখন ওই অবস্থা দেখতাম, অডিও ক্যাসেট যখন বের হতো ঈদের চেয়েও বড় আনন্দ লাগতো যে একটা ক্যাসেট যখন বের হতো। আগে তো প্রচুর ব্যবসা হতো, মাল আমরা ওই কোম্পানি থেকে কিনে নিয়ে আসতাম, অনেক প্রচুর মাল আমাদের স্টকও থাকতো, যে বারবার চলে কোম্পানির কাছে ক্যাসেট কিনতে যাব, একবার 100 পিস ক্যাসেট কিনে রাখি যাতে বারবার না যেতে হয়। এখনকার প্রজন্মের এই ছেলেপেলেরা যদি এই ক্যাসেট দেখে অবাক হয়ে যায়, এটা কি জিনিস, তাদেরকে বুঝাইতে হয় যে এটা একটা ক্যাসেট। এখনকার পাবলিক গান শুনে না, ওই মোবাইলে গান দেখে। আমার গান শোনার উদ্ভূতি হচ্ছে আমার বাবার কাছ থেকে। আমার বাবা সকালবেলায় কিশোর কুমার, হেমন্ত এগুলো গান শুনতো। তারপর 90 দশকে এসে যখন আমরা গান শোনা শুরু করলাম ক্যাসেটে, তখন তো একটা ক্যাসেট দিয়ে গান রেকর্ডিং করতে খুব আনন্দ পেতাম। 15-20 দিন পর একটা ক্যাসেট পাওয়া যেত। আর আসলে আমাদের এই সংগ্রহশালাটা নষ্ট করেছে এই ইন্টারনেট যুগগুলো এসে, ইউটিউব, তারপর বিভিন্ন ইয়াগুলো এসে।
লং প্লে রেকর্ডিং, ফার্স্ট লং প্লে থেকে ক্যাসেটে রেকর্ডিং হতো। এটা 6 বছর মতো চলার পরে তখন ক্যাসেট আসলো 1988 সালে। 1990 সাল থেকে ক্যাসেটের ব্যবসা তুমুল জনপ্রিয় পায়। এটা 2000 সাল পর্যন্ত সাংঘাতিক জনপ্রিয়। এরপরে তো আর কোনো শিল্পী আমাদের দেশে তৈরি হয়নি। জেমসের ক্যাসেট খুব বিক্রি হতো, সোলসের, লাকি অ্যাকাউন্ট ভাই, এনাদের অনেক ভালো চলতো। ফেরদৌসারা করেছি আমরা 10টা, তারপর শবনম মুস্তারি প্রথম আমরা করেছি। ফিরোজা বেগম বাংলাদেশ থেকে কারো কোনোদিন ক্যাসেট সিডি বের করেনি, আমরাই শুধু করেছি এটা। আবার সৌরভ ভাই রমজানের ওই রোজার সাথে, ওটাও সুপারহিট হয়েছে। অনেক ভালো ভালো শিল্পী যারা ছিল প্রথম শ্রেণী সবই আমরা মোটামুটি 2-4টে বের করেছি। তারপর যখন ক্যাসেটের ডিমান্ডটা শেষ হয়ে গেল, সিডি আসলো, তখন সিডি আবার বার করতে স্টার্ট করলো। পুরোনো গান যেগুলো সেগুলো আমরা রিমেক করে বের করছি। আমাদের দেশের যেগুলো গান, যদি অনেক শ্রোতাদের সিডি প্লেয়ার নাই, সেটা আমাকে সিডি থেকে ক্যাসেট করে দিচ্ছি, পেন ড্রাইভে করে দিচ্ছি। কাজে এখন তার প্রযুক্তির কোনো সমস্যা নেই আপনার। আগে ধরেন একটা ক্যাসেটে 10টা-15টা গান আসতো, এই পেন ড্রাইভে আমি 100টা গান করে দিতেছি। আপনি বেছে বেছে যেটা ইচ্ছা আপনি করবেন। আমার যেগুলো কপিরাইট সেটা আমি করতে পারবো। 10 বছর 15 বছর আগে একটা ক্যাসেট রেকর্ডিং করতে নিতাম 150 টাকা, এখন আমরা ওটা নিচ্ছি মাত্র 50 টাকা। তো সেই জন্য এই প্রযুক্তি যেমন সহজ হয়েছে, গান শোনাও খুব সহজ, কিন্তু শ্রোতারা চাই ভালো আর্টিস্ট। এই 30 বছর একটা ভালো আর্টিস্ট তৈরি হয়নি, 40 বছর এত ভালো আর্টিস্ট তৈরি হয়নি। তো ওগুলো যদি তৈরি হয় আগের মতো, তাহলে আবার মানুষ ফিরে যাবে তাড়াতাড়ি। আর নাহলে পুরোনো গান রিমেক করে মানুষ ব্যবসা করবে। আধুনিক যুগে স্ট্রিমিং সার্ভিস, ইউটিউবের ভিড়ে ক্যাসেট আজ হয়তো কেবলই অতীত, কিন্তু এই ক্যাসেটগুলো আমাদের হৃদয়ে এক নস্টালজিয়ার নাম হয়ে থাকবে। এটি ছিল আমাদের আবেগ, ভালোবাসা এবং স্মৃতিতে ভরা এক অমূল্য সম্পদ। আসলে 90 দশকে অডিও নিয়ে একটা উন্মাদনা ছিল আমাদের মধ্যে। আমরা তখন ইয়াং জেনারেশন, তখন মোড়ে মোড়ে ডেস্ক সেটে গান টান প্লে করা হতো, আমরা প্রতিনিয়ত এটা করতাম। নতুন একটা অ্যালবাম আসলে দেখা যাচ্ছে যে একটা অ্যালবামে 10টা গান থাকলে 10টা গানই তো আসলে ভালো গান থাকতো না, পছন্দের গান থাকতো না। সেই ক্ষেত্রে আমরা কি করতাম, একটা ব্লাইন্ড ক্যাসেট কিনে একটা যে কোনো একটা যেখানে রেকর্ড সেন্টার সেখানে যে দিয়ে আসতাম বাছাই করা গান, যে আমাদের এই প্রিয় গানগুলো আমাদের একটা ক্যাসেট করে দেওয়া হোক। 10 দিন 15 দিন মানে আমাদের ঘুমই আসতো না, কখন ক্যাসেটটা হাতে পাবো। সেই উন্মাদনা, এখন গান আছে ঠিকই, বাট ওই উন্মাদনাটা নাই, হারাই গেছে এটা। সেজন্য মনে হয় আবার এটা কখনো ফিরবে এটা মনে হয় না, সময়ের সাথে এটা হারাই গেছে। আগেকার গান আমরা এখনও শুনি, কিন্তু এখনকার গানগুলো আসলে লংজিভিটি নাই। আজকে আছে, 7 দিন পরে বা 15 দিন পরে দেখা যায় ওই গান আর তেমন কেউ শোনে না। কিন্তু আগেকার গানগুলোর ভিতরে একটা প্রাণ ছিল। আমার যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে এখনকার গানের মধ্যে সে প্রাণটা নাই, প্রাণ নাই। যারা সৃষ্টি করে তারা হয়তো সেভাবে সময় দেয় না, এগুলোর পিছনে সেভাবে গবেষণা করে না বা সেভাবে রিহার্সেল দেয় না। আগে তো একটা রেওয়াজ হতো, একটা মোড়ে মোড়ে একটা ক্লাব ছিল যেখানে নিয়মিত প্র্যাকটিস হতো। এখন তো যে সে চলে আসে, যে সেই গান গায়। এখনও সেই মান্নাদের গানগুলো এখনও শুনলে পারে মনে হয় যে আবার নতুন করে শুনতেছি। যতবার শুনি কখনো পুরনো হয় না, বাট এখনকার গানগুলো তো পুরনো হয়ে যায় খুব অল্প সময়ে। তার মানে প্রাণ নাই। এখন প্রাণ সঞ্চার করবে কারা? আগেকার গানগুলোর কথার ভিতরে একটা মহত্ব ছিল, এখনকার কথার ভিতরে আছে গানগুলোর ভিতরে কোনো মহত্ব নাই। এখন হয়ে গেছে সব সফটওয়্যার বেস, কণ্ঠ না থাকলেও কণ্ঠ তৈরি করে নেওয়া হয়, অটো টিউন করা হয়, এটা ওটা। যার কারণে আমার মনে হয় সব জায়গায় একটা লিকেজ আছে। এগুলোর যদি সমন্বয়টা ঠিক হয়, হয়তো বা আবার পুনরায় জাগরণ হইতেও পারে, সঙ্গীত আবার নতুন রূপে ফিরে আসতেও পারে। ক্যাসেট যে সময় বাজারে চলমান, আমার জীবনের প্রথম অ্যালবাম যখন আমি শুনি তখন আমি 80-র দশকে, প্রথমেই 80-81 সময়। সেই থেকে আমার ইচ্ছে ছিল যে আমি গান করব, গানের সাথে যুক্ত হব এবং আমি অ্যালবাম নির্মাণের সাথে জড়িত হব। কিন্তু আল্লাহ আমাকে সেই চাওয়াটা পূরণ করে দিয়েছেন। ঢাকাতে এসেছি, ঢাকাতে এসে যখন এই শিল্পের সাথে জড়িত হলাম, অ্যালবামের সাথে জড়িত হলাম, সঙ্গীতের সাথে সম্পৃক্ত হলাম, তখন
ক্যাসেটের জয় জয়কার, এই যে অনেক অঞ্চলে বলে যে ফিতে, সেই ফিতে যুগের ক্যাসেট বলছি আমি। সেই সময় থেকেই আমার কাজ শুরু। হাসান চৌধুরী বলে একজন শিল্পী, উনি গান করার জন্য আসছেন। আমরা তার গান করব, হাসানের কাছে অল্প পুঁজি ছিল, সেই পুঁজি দিয়ে অ্যালবামটা করা সম্ভব হচ্ছিল না। কারণ গীতিকবিকে অর্থাৎ গীতিকার সুরকারকে যে অর্থ দিতে হবে, সেই অর্থ দিলে পরে আমাদের আর ক্যাসেটটা মিউজিক তৈরি হয় না, 12টা গান তৈরি হয় না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে হবে না যখন, তাহলে একটা কাজ করি, গীতিকার সুরকারের আমার দরকার নেই। আমি তো নিজেই একসময় ইলেকশনের গান লিখতাম, যখন প্যারোডি গান লিখতাম, যখন আমার যখন লেখার অভিজ্ঞতা আছেই, তখন সেই অভিজ্ঞতাটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করি। তখন আমি গান লেখা শুরু করলাম। আমি যখন গান লিখলাম তখন হাসান চৌধুরী বললেন যে না, তো খুব সুন্দর হচ্ছে মিল্টন ভাই, চলেন আরেকটা লেখেন। এই যে শুরু হলো আমার লেখা, আমি আজ পর্যন্ত লিখছি। একটা পোস্টার তৈরি করতাম, সেই পোস্টারটাই সারা শহরে, যেখানে যেখানে আমাদের অ্যালবাম যেত, ক্যাসেট যেত, সেই সারা শহরে আমরা সেই পোস্টার মেরে প্রচারণা করতাম। আমি সবসময় আমার অ্যালবামে আমি কিছু কথা লিখতাম, সেই কিছু কথা লিখে সেখানে আমার ঠিকানাটা দিতাম, টেলিফোন নাম্বার দিতাম, যার ফলে অনেকের সাথেই কিন্তু আমার যোগাযোগ হতো। অনেক রকমের কথা বলতো, অনেকের সুখ দুঃখ আমার সাথে শেয়ার করতো। ডলি সায়ন্তনীর রং চটা জিন্সের প্যান্ট পরা, হে যুবক নামে আমরা একটা অ্যালবাম করেছিলাম। জীবনানন্দ দাশের একটা কবিতা পড়েছিলাম, সুরঞ্জনা যেও নাকো যুবকের সাথে। তো ওই যে যুবক কথাটা শুনলাম, আমার এত ভালো লাগলো যুবক কথাটা। তা আমি চিন্তা করলাম আমার কোনো একটা গানে আমি যুবক কথাটা যেভাবেই হোক ব্যবহার করব। এই যে মাথায় চিন্তা করলাম না, চিন্তা করতে হারমোনিয়াম ধরতেই এই চিন্তাটা মাথায় এলো। তারপরে হে যুবক নামে আমরা রংচটা জিন্সের প্যান্ট করলাম। ক্যাসেটের অনেক সময় থেকে মানে স্থায়িত্বকাল কম ছিল, এখন সেটা বেড়ে গেছে, এখন আরও আধুনিক হয়েছে, আরও নতুন নতুন মানে পন্থায় আমাদের গানটা আসছে এবং মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে। সেই কারণে আমরা খুবই পছন্দ করছি, আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু ক্যাসেটের যুগটা তো আসলে প্রথম প্রেম, তো প্রথম ব্যাপারটা ওই যে মায়া, ওই যে মোহ, ওই যে ভালো লাগা, এটা ভুলতে পারি না। প্রিয় দর্শক, আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের ফিরিয়ে নিয়ে গেছে আপনাদের সেই অতীতের সময়। এবার বিদায়ের পালা, আবারও দেখা হবে বাংলাদেশের কোনো ঐতিহ্যবাহী শহরে ঐতিহ্যের চালচিত্র নিয়ে। সেই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকুন, আল্লাহ হাফিজ।